রিয়েল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা আবার লাস্ট কয়েকটি ভিডিওতে দেখেছেন মার্কেটের আপডেটস আমি দেখানোর চেষ্টা করেছি। মার্কেট একটা রেঞ্জের মধ্যে সাপোর্ট নেয়ার চেষ্টা করতে পারে এবং একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে সাইডওয়ে ওয়ার্ক করতে পারে অথবা সাইডওয়ে মুভমেন্ট চলতে পারে। আমরা সেইটাই আপনাদেরকে দেখাবো যে আসলে আপাত দৃষ্টিতে আমরা এখনো পর্যন্ত সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। অর্থাৎ মার্কেট আমরা এখনো পর্যন্ত এই জোনটার মধ্যে অর্থাৎ ৫,২৭০ থেকে ৫,৪৩০ পয়েন্টের মধ্যে কনসলিডেশন করতে দেখছি এবং এইটা নতুন একটা আপনি বলতে পারেন যে সাপোর্ট জোন বা একটা ফাউন্ডেশন তৈরি করছে এবং এইখান থেকে মার্কেটের একটা ভালো মোমেন্টাম গেইন করে ফার্দার আরো যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলোর দিকে ধাবিত হচ্ছে। আমরা এখানে কিছু জিনিস একটু দেখব। দেখতেই পাচ্ছেন আমরা যদি একটু মার্কিং করে দেখাই, সেটা হচ্ছে যে প্রত্যেকবার মার্কেট একটা কনসলিডেশনের পর একটা ক্রস ওভার করে। এই যে সাদা পজিটিভ সাইন দেয়া, এটা হচ্ছে সেই ক্রস ওভার। সো আমরা এই ক্রস ওভার গুলো দেখতে পাচ্ছি এবং ক্রস ওভার পরে কিন্তু মার্কেট একটা কুইক বুল রান হয়। হ্যাঁ, তো এই যে যে বুল রান গুলো হচ্ছিল বা অতীতে হয়েছে, সেইটার সিমিলার প্যাটার্ন কিন্তু এইখানেও আমরা এখনো পর্যন্ত ধারণা করছি যে এখানে একটা ক্রস ওভার হতে পারে এবং ক্রস ওভারের পরে মার্কেট এখান থেকে কিছুটা বুল রান করতে পারে। তবে সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে মার্কেট টার্নওভার অবশ্যই ৭০০ থেকে ৮০০ কোটি টাকার মধ্যে কন্টিনিউ করতে হবে। অর্থাৎ মিনিমাম ৭০০ কোটি টাকা, এর উপরে ১০০০ কোটি টাকার কাছাকাছি, অর্থাৎ ৭০০ থেকে ১০০০ কোটি টাকার মধ্যে যদি মার্কেট কন্টিনিউ করতে পারে, তাহলে ৫,৪৩০ পয়েন্টের যে রেজিস্ট্যান্স আছে সেটার ব্রেকআউট পসিবল। এবং আমি যে জিনিসটা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, অর্থাৎ সেই ক্রস ওভার গুলো হওয়ার পর মার্কেট একটা বুল রান করেছে, এই জায়গাতে একটা বুল রান করেছে, এইখানে একটা বুল রান করেছে, ঠিক একইভাবে এইখানেও একটা সাদা আহ, মানে ডট দিয়ে হয়তো আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো যে মুভিং অ্যাভারেজের একটা ক্রস ওভার, অর্থাৎ শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ মিড টার্ম মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার করে উপরের দিকে চলে যাচ্ছে এবং এখান থেকে আশা করছি যে একটা পজিটিভ মুভমেন্ট মার্কেটে দেখতে পাবো। এবং সেটা যদি হয় তাহলে মার্কেটের রেজিস্ট্যান্স জোন, ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স আছে, আমরা ৫,৪৩০ পয়েন্টের কথা বলেছি, এটা অনায়াসই হতে পারে তখন। তারপরে রেজিস্ট্যান্স ৫,৫০০ এর দিকে, এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে ৫,৭০০ এর দিকে, তার পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে ৫,৮৪০-৫০ এর দিকে। তো এই রেজিস্ট্যান্স গুলো ধাপে ধাপে হচ্ছে টাচ করা এবং ব্রেকআউট করা, অথবা টাচ করা এবং পরবর্তীতে রিট্রেস করা, এই ব্যাপারগুলো একটা দেখতে পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো মার্কেটের আপডেট গুলো আমরা মোটামুটি দেখলাম এবং ধারণা রাখলাম। আমরা পজিটিভ কথা অনেকগুলো শুনলাম, আমরা এবার একটু নেগেটিভ বিষয়গুলো একটু দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক ক্যান্ডেলের আপার শ্যাডো অর্থাৎ উপরের দিকে যে উইক গুলো থাকে, সেই উইক গুলো কিন্তু বড় কম্পারেটিভলি তার বডির তুলনায়। এবং আহ, এই উপরের দিকে উইকটা বড় থাকার মানে হচ্ছে যে মার্কেট এখানে একটা সাইকোলজি আপনাদের সামনে প্রেজেন্ট করছে, সেটা হচ্ছে যে মার্কেট চাচ্ছে এখান থেকে বাড়তে, বাট সামহাউ এখানে দিন শেষে একটা সেল বা সাপ্লাই প্রেসার থাকছে, যার কারণে প্রাইসটা একটু ফল ডাউন করে, খুব বেশি না করলে সামান্য একটু ফল ডাউন করে। তো এই ব্যাপারগুলো ওই টেস্টেড হতে থাকবে, হতে যে একটা পর্যায়ে যে আপনি দেখবেন যে এই উপরের দিকে উইকটা নাই, তখন উইকটা থাকবে নিচের দিকে এবং উপরের দিকে বডিটা থাকবে। যেমন এইখানে কনফার্মেশন গুলো এসছে, লাইক এই জায়গাটা তো উইক আসছে, এইখানে উইক আসছে, এখানে একটা বড় ক্যান্ডেলের মাধ্যমে এই কনফার্মেশন গুলো আমরা পেয়েছি। আপনার সেই কনফার্মেশন ক্যান্ডেলটা হচ্ছে এই বড় ক্যান্ডেলটা। আপনার এইখানে উইক বেশি, এইখানে ক্যান্ডেল আবার বিয়ারিশ এঙ্গালফিং আসছে, বাট শেষ পর্যন্ত একটা বড় বুলিশ এঙ্গালফিং এবং বড় ক্যান্ডেল এসে এইটা কনফার্মেশন দিয়েছে। ঠিক একইভাবে এখানে অনেকগুলো উইক দেখা যাচ্ছে, এইখানে আপনারা হয়তো বা কোনো একটা পর্যায়ে যে বড় বডির একটা ক্যান্ডেল দেখতে পাবেন এবং সেটাই হবে ব্রেকআউট। এবং আশা করা যাচ্ছে যে এইরকম ধরনের কনফার্মেশন দিয়ে যদি ব্রেকআউট করে, শেয়ার মার্কেট এখান থেকে আরো বেশ কয়েকশো পয়েন্ট বৃদ্ধি পেতে পারে। সো
প্রাথমিক ধারণাটা আপনারা পেলেন। এবার বরাবরের মতো আমাদের যেটা ছিল যে আমরা সিরিজ অ্যানালাইসিস আপনাদের সামনে আগামী ৩ থেকে ৪ মাস প্রকাশ করব। সেটা হচ্ছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো ইনস্ট্রুমেন্টের আমরা তুলনামূলক একটা ছোট ছোট সামারি অ্যানালাইসিস আপনাদের সঙ্গে সামনে নিয়ে আসবো, এবং আপনারা এটা দেখার পর নিজেরাও যাতে অ্যানালাইসিস করে আরো ফার্দার ইনডেপথ অ্যানালাইসিস করতে পারেন সেই ব্যাপারগুলো এখানে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা আরো 5টা ব্যাংকের অ্যানালাইসিস দেখব। গত পর্বে আমরা প্রথম 5টা ব্যাংকের অ্যানালাইসিস দেখেছি, যেটার মধ্যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই ধরনের ব্যাংক ছিল। আজকে আমরা আরো 5টা ব্যাংক দেখব। তো সেই আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের সঙ্গে একটা ছোটখাটো ব্যাপার ছিল যে আপনারা যারা আমার চ্যানেলটাকে দীর্ঘদিন ধরে দেখছেন, অ্যানালাইসিস শিখতে চাচ্ছেন, খুবই পার্টিকুলারলি খুব শর্ট একটা কোর্স ফ্রি আপনাদের জন্য এনরোল করা মানে ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা এই কোর্সটা করতে চান, কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট আপনাদেরকে আপনার ইনফরমেশন গুলো স্ক্রিনে দেওয়া ইনফরমেশন গুলো আমাদের কাছে প্রোভাইড করলে আমরা আপনাদেরকে অ্যাক্সেস লিঙ্কটা দিয়ে দিব, যেটা আপনারা দেখতে পাবেন। এখানে আমরা কোর্সটা এমনভাবে সাজিয়েছি যে আপনি খুব পার্টিকুলারলি একটা বা দুইটা জিনিস শিখবেন, বাট ওইটার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অ্যানালাইসিস কিভাবে করতে হয় ওই পার্টিকুলার একটা বা দুইটা টুলস দিয়ে, সেটা আমরা ওখানে শিখাবো, যেটা আমাদের অ্যাডভান্স কোর্সে আমরা করেছি বা মডিউলটা সাজিয়েছি। তো যাই হোক, আমরা আমাদের অ্যানালাইসিস পর্বে চলে যাচ্ছি। এই পর্বে, অর্থাৎ আমাদের আজকে সেকেন্ড পর্বে, আমরা আজকে আলোচনা করব ঢাকা ব্যাংক নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা ব্যাংকের একটা সাপোর্ট জোনে কিন্তু বারবার টাচ করছে। আমি অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাই দিচ্ছি। প্রত্যেকবার যখন এই সাপোর্ট জোনের মধ্যে উইকটা চলে আসছে বা বটমটা চলে আসছে, লোটা চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটা খুবই স্ট্রং একটা সাপোর্ট জোন তৈরি করে ফেলেছে, যেটা কিনা 11.5 টাকা প্লাস মাইনাস। এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোটখাটো ডাউন স্লাইডিং চ্যানেল, আমরা যদি আপার চ্যানেলটা দেখি, এটা কিন্তু ইন্ডিকেট করছে। সো এরপরে যদি মানে এটা আবারও রেজিস্ট্যান্স জোনটাকে টাচ করে, বা পূর্বের যেই আমরা ইয়েগুলো দেখেছি, যেটাকে বলা যায় পুল ব্যাকটা দেখেছি, অর্থাৎ রেজিস্ট্যান্সের কাছাকাছি যে ফল করেছে এরকম যেটা দেখেছি, সেটা যদি আমরা কাউন্ট করি তাহলে দেখা যায় যে 12 টাকার কাছাকাছি একটা প্রাইস লেভেল ছিল, অর্থাৎ খুব বেশি না। বাট ব্যাংকের যদি ভলিউম পেতে শুরু করে, টার্নওভার পেতে শুরু করে, তাহলে এটা কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে, এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক আউট করে আপনার যে রেজিস্ট্যান্স, অর্থাৎ 15 টাকা বা 14 টাকার যে লেভেল, সেই পর্যন্ত কিন্তু চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এটা থেকে আপনারা নজর রাখতে পারেন। অবশ্যই অ্যানালাইসিস গুলো কন্টিনিউ করবেন, নিজের অ্যানালাইসিস করবেন এবং সিদ্ধান্ত নিজেরাই নেবেন। এরপরে আমরা চলে যাব ডাচ বাংলা ব্যাংকে। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা ব্যাংকের মতো ডাচ বাংলা ব্যাংক যখন এই প্রাইস লেভেলে আসে আর এরপরে নিচে পড়তে পারে না, বা খুব একটা বেশি নিচের থেকেও আবার পুল ব্যাক করে উপরের দিকে উঠে আসে, আপনারা দেখতে পাচ্ছেন উইকটা নিচের দিকে কিন্তু দিন শেষে ক্লোজিংটা উপরের দিকে হয়েছে, অর্থাৎ এই 47 টাকা যে প্রাইস লেভেলটা, 46 থেকে 47 টাকা যে প্রাইস লেভেলটা, এইটা ডাচ বাংলা ব্যাংকের জন্য খুব ভালো একটা সাপোর্ট জোন। এবং এখান থেকে যদি ফার্দার মুভ করে, আমরা প্রিভিয়াস এখান থেকে এই পর্যন্ত বাড়তে দেখেছি, তো এই ডাউন স্লাইডিং চ্যানেল যদি আমরা কাউন্ট করি, তারপরে শেয়ারটা এখান থেকে 53 টাকা পর্যন্ত একটা রেসিস্ট্যান্স শো করে, সেই পর্যন্ত একটা স্কোপ আছে। আমরা পরবর্তী স্ক্রিপ্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে ইবিএল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। দেখতেই পাচ্ছেন একটা স্লাইটলি ডাউনওয়ার্ড চ্যানেল ক্রিয়েট করেছে, যেটার আপার এবং লোয়ার চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। লোয়ার চ্যানেলটা হচ্ছে লোয়ার চ্যানেলটা হচ্ছে এটা, আপার চ্যানেলটা হচ্ছে এইটা। সো আমরা এই প্রত্যেকটা বটমকে কাজে লাগিয়ে একটা এক্সটেনশন পেয়েছি, যেটা এখানে সাপোর্ট দিচ্ছে। সো 24 টাকা অ্যারাউন্ড হচ্ছে ইবিএল এর জন্য খুব ভালো একটা সাপোর্ট। এটার মিডল ব্যান্ডে যদি আমরা রেজিস্ট্যান্স ধরি, তাহলে এটা 26 টাকা,
হ্যাঁ 26 টাকা 26.5 টাকার মতো শো করছে, এবং সেইটারও যদি ব্রেকআউট করতে পারে তাহলে এটা 28.5 টাকা বা 29 টাকা পর্যন্ত একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে এই পর্যন্ত যেভাবে গিয়েছে, এখান থেকে এইভাবে গেলে আমার মনে হয় যে 28 থেকে 29 টাকা পর্যন্ত একটা প্রাইস গ্যাপ আছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টকে, এক্সিম ব্যাংক। আপনারা দেখছেন একটা ডাউন স্লাইডিং বটম চ্যানেলের বটম লাইনটাকে আমরা সাপোর্ট হিসেবে নিয়েছি, এইটা এবং এটা, এবং থার্ড বটমটা আমরা এখানে পেয়েছি, অর্থাৎ জাস্ট স্লাইটলি 7 টাকার নিচে। তো ফান্ডামেন্টালি আসলে স্ট্রং ব্যাংক না হলে মুভমেন্টটা কত তাড়াতাড়ি আসবে বা আদৌ আসলে সেটা কত বড় থাকবে সেটা নিয়ে ডাউট আছে। সো আপনারা চেষ্টা করবেন ফান্ডামেন্টালি স্ট্রং যেগুলো সেগুলোর ব্যাপারে অ্যানালাইসিস করা, ওয়াচ লিস্টে রাখা, দুঃখিত, আহ, এবং যেগুলো ফান্ডামেন্টাল সামনে ভালো হতে যাচ্ছে এই ধরনের ব্যাংকগুলোর আপনারা আপনার ওয়াচ লিস্টে অবশ্যই রাখবেন এবং অ্যানালাইসিস গুলো কন্টিনিউ করবেন এবং দেখবেন। তো যাই হোক 7 টাকা থেকে 8 টাকা পর্যন্ত, এবং এটার পরে যদি যায় তাহলে 9 টাকা 20-30 পয়সা ইনিশিয়ালি এখানে আপনার 20% এর মতো একটা গ্যাপ, প্রাইস গ্যাপ আছে। সো এটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। সর্বশেষ যে স্ক্রিপ্টটাতে আজকে আমরা যাব আলোচনা করার জন্য সেটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মাধ্যমে আমরা 10টা স্ক্রিপ্ট আজকের অ্যানালিসিসের মাধ্যমে শেষ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে সাপোর্ট জোনগুলো যদি আপনার আইডেন্টিফাই করা থাকে, আপনার কিন্তু শেয়ার বাই করার ক্ষেত্রে বা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনার ভয়টা কম থাকবে, বিকজ এটা অলরেডি ওভারসোল্ড, অলরেডি সাপোর্ট জোনের মধ্যে আছে, অলরেডি বটম লাইনে আছে। বটম ফিশিং হিসেবে আপনি এই ধরনের স্ট্র্যাটেজি গুলো মেনটেন করতে পারেন। যেটা বললাম যে বটম ফিশিং হিসেবে আপনি এই ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন। আপনি মোটামুটি এখানে বাই করে হোল্ড করতে পারেন, এবং 10 দিন 15 দিন বা 1 মাস লাগুক, বাট এখানে মানি লুজ করার চাইতে দীর্ঘ একটা সময় পার হলেও আপনি টেনশন ফ্রি থাকবেন, এবং যখন এগুলোতেই আবার মানি ফ্লো বাড়তে থাকবে এমনিতেই আপনার 10% গেইন দেখাবে বা হয়ে যাবে, এবং ফার্দার আরো যদি মোমেন্টাম পায় তাহলে 20-30% পর্যন্ত গ্যাপ ক্রিয়েট হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাপোর্ট জোনগুলোতে বারবার এখানে সাপোর্ট নিচ্ছে এবং এর নিচে প্রাইস লেভেলটা নামছে না, আবার এখানে যদি নেমেও যাচ্ছে পরে আবার উঠে যাচ্ছে। সো এইটা একটা খুব ভালো সাপোর্ট জোন, অর্থাৎ 6 টাকা খুব ভালো একটা সাপোর্ট প্রাইস। এখান থেকে বরাবর আমরা দেখতে পাচ্ছি এখানে দুইবার রেজিস্ট্যান্স ফেস করে পড়েছে। সো থার্ড টাইমও এই জিনিসটা হইতে পারে, অর্থাৎ 8.5 টাকা পর্যন্ত হতে পারে। মানে 6 টাকার শেয়ারে 2.5 টাকা গ্যাপ, মানে অলমোস্ট 30-40% এর মতো গেইন। তো অবশ্যই ওয়াচ লিস্টে রাখবেন, নিজেরা অ্যানালাইসিস করবেন, টেকনিক্যাল ফরমেশন গুলো অবজার্ভ করতে থাকবেন, এবং সর্বশেষ মেক ইনফর্মড ডিসিশন। অবশ্যই এই ইনফরমেশন গুলোর উপর বেস করে আপনি যদি কখনো সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে সেটা যেন ইনফর্মড ডিসিশন হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন। আমরা আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আপনারা মনে রাখবেন আমাদের এই টিউটোরিয়াল গুলো শুধুমাত্র শিক্ষণ কার্যকলাপের জন্য পাবলিশ করা হয়। অন দি আদার হ্যান্ড আমরা বিশেষ করে আমার গত 15 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক কিছু যেটা দেখেছি শিখেছি, সেইটার আলোকে আমরা আপনাদের জন্য কিছু কোর্সের আমরা আহ, বলা যেতে পারে যে কোর্স তৈরি করেছি, যেগুলো পড়লে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং থিওরিটিক্যাল ইনফরমেশন এই দুইটার কম্বিনেশনে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেই ব্যাপারগুলো আমরা আমাদের কোর্সগুলোতে আলোচনা করেছি। সেগুলো আপনারা করতে পারেন। যে কেউ এটার ব্যাপারে যদি ইচ্ছুক থাকেন আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা সেগুলোর ব্যাপারে বিস্তারিতগুলো আপনাদেরকে জানিয়ে দেব। সেই সঙ্গে সফলভাবে একটা গুড ইনভেস্টিং এবং ট্রেডিং হ্যাবিট গড়ে তোলার লক্ষ্যে আমরা আমরা কিছু ট্রেনিং এর ব্যবস্থা করেছি। তো সেই ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের যেই ট্রেনিং সেগুলোর ব্যাপারে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদেরকে নক করতে পারেন। আমরা যত শীঘ্রই সম্ভব সেগুলোর ব্যাপারে রিপ্লাই দেওয়ার এবং ডিটেলস জানানোর ব্যবস্থা করব বা চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। পরবর্তী আরো 5টা ইনস্ট্রুমেন্টের অ্যানালাইসিস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।